ইন্টারভিউ ফেস করতে যাচ্ছ, অভিনন্দন জ্ঞাপন করি যারা SLST2 অলরেডি পাস করার মুহূর্তে দাঁড়িয়ে আছো। কে কত পেয়েছে ফ্যাক্টর, আগামীতে আমাদের ইন্টারভিউ ফেস করতে হবে এবং আমরা মনে করি এই ইন্টারভিউ আমরা পাস করব। অনেক কিন্তু ভালো স্টুডেন্ট, তার ব্রেন অসাধারণ, কিন্তু ইন্টারভিউ ফেস করতে গিয়ে সে কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়ে যায়। সেই বিড়ম্বনা কাটানোর জন্য আজকে আমাদের এই ইউনিকের প্রয়াস। তো এই ব্যাপারে মাস্টারমশাই কিছু বলবেন আপনাদের, তারপরে আমরা আমাদের আজকে কোশ্চেন আনসার শুরু করব। তোমাদের অভিনন্দন জানিয়ে বলি যে অনেক ভালো স্টুডেন্ট তারা কিন্তু পরীক্ষায়, লিখিত পরীক্ষায় ভালোই নাম্বার পায়, যথেষ্ট সফলতা অর্জন করতে পারে, কিন্তু এই ইন্টারভিউতে গিয়ে অনেক সময় তারা নার্ভাস হয়ে পড়ে, নিজের জানা জিনিসও ভুল করে বসে। সফলতা অর্জন করবে এই আশা আকাঙ্ক্ষা রাখছি। প্রাসঙ্গে একটা কথা বলে রাখি, অনেকে যারা গোয়িং টু বি টিচার এবং অলরেডি টিচার, তাদের কাছে আমার বলার বিষয় যেটা হচ্ছে, স্যার আমরা কন্টিনিউয়াসলি তো দীর্ঘ 10 বছর ধরে শিক্ষকতা করছি, তো আমাদের তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। বিভিন্ন রকম ইন্টারভিউ দিয়ে একটু নিজেকে জাস্টিফাই করে নেওয়া দরকার। আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব। আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো স্টুডেন্টের হাতে দেওয়া হয়েছে, সেই কোশ্চেনগুলির সম্বন্ধে স্টুডেন্টের যে সমস্যা, সে ব্যাপারে তাদের কোশ্চেন আমরা আজকে ফেস করছি। ওকে, ফার্স্ট কোশ্চেন। স্যার এখানে পেজে যে ফার্স্ট কোশ্চেনটা দিয়েছেন, এখন কি করছেন স্যার, এটার অ্যান্সার কিভাবে আমরা দিতে? দেখো, এই কোশ্চেনটা করার ক্ষেত্রে কিন্তু ম্যান টু ম্যান ব্যাপারটা ভ্যারি করবে। সাপোজ কেউ হয়তো বললো, স্যার আমি ব্যবসা করছি, তো ঠিক আছে, কি ব্যবসা করছো সে ব্যাপারে কিন্তু জানকারিটা আচ্ছা হোনা চাই। আবার যদি কেউ বলে, স্যার আমি এখন বর্তমান গোয়িং টিচার, অর্থাৎ অলরেডি আমি ইন সার্ভিস টিচার হিসেবে কাজ করছি, তো ইন সার্ভিস টিচারদের কোশ্চেন কিন্তু কন্টিনিউয়াসলি চলবে। ভেরি রিসেন্ট তুমি স্কুলে কি সাংস্কৃতিক অনুষ্ঠান কন্টিনিউ করেছো, স্কুলে তোমার সাবজেক্ট পড়ানোর পাশাপাশি কোন জিনিসটা তুমি করতে অভ্যস্ত, স্কুলে তুমি কি কি দায়িত্ব পালন করতে, তুমি তো দেখলাম বাংলার টিচার অথবা দেখা যাচ্ছে ম্যাথমেটিক্স টিচার, তো এই সাবজেক্টের পাশাপাশি আর কোন সাবজেক্ট স্কুলে পড়াতে। আচ্ছা, তুমি যে স্কুলে কন্টিনিউ করছো, দেখা যাচ্ছে আপনার রেজাল্ট তোমার অন্য কোনো স্কুলে দিয়ে দেওয়া হলো, অনেক দূরে, তুমি কি চাকরি করবে? তো যদি দূরে হয় তাহলে তুমি কিভাবে করবে, এটা কিন্তু ফ্যাক্টর ইন সার্ভিসদের ক্ষেত্রে। এবং সেখানে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, আমি আগের ভিডিওতে দিয়েছি যে স্যার যেখানেই আমার চাকরি হোক না কেন, আমি সেখানে যাব এবং সেখানে ঘর ভাড়া করে থাকবো, কি আমাকে হাউস রেন্ট দেওয়া হয়। যারা টিউশনি করছো তাদের উদ্দেশ্যে কথা, অবশ্যই কিন্তু তুমি কোন ক্লাস পড়াচ্ছ এবং সেই ক্লাসের বিভিন্ন সাবজেক্ট, সাপোজ তুমি ক্লাস 8 পড়াচ্ছ, ক্লাস 8 যখন পড়াচ্ছ, 8-এর ইংরেজি বইয়ের নাম কি, 8-এর বাংলা একটা কবিতার নাম বল, 8-এর প্রথমে যে অঙ্কের যে চ্যাপ্টার আছে সেটা কি। স্যার সেকেন্ড কোশ্চেন আছে, আপনার নাম কি এবং নামের অর্থ কি? দেখো, নাম এবং নামের অর্থ তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, শ্রীযুক্ত শ্রী এটা বলার কোনো দরকার নেই, বা বলতেই পারো যে স্যার আমার নাম, সাপোজ তোমার নাম তুমি বলবে সৌগত বিশ্বাস। আচ্ছা, তো সৌগত কথার অর্থ কি তোমাকে তো বলতে হবে। আর কি, বাবার নাম বলার সময় কিন্তু তুমি অবশ্যই মাথায় রাখবে যে আমার বাবা যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই শ্রীযুক্ত বা মান্যবর বা শ্রী কথাটি যুক্ত করবে। আমি যদি আমার বাবাকে সম্মান না দিত কি দেব, আর যদি বাবা গত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কি স্বর্গীয় অথবা ঈশ্বর কথাটি যুক্ত বলতে হবে। নেক্সট, আপনার জেলার দুজন মনীষীর নাম বলুন। হ্যাঁ, প্রত্যেক জেলায় বিভিন্ন মনীষীরা জন্মগ্রহণ করেছেন, জেলা ভিত্তিক। সেই হিসাবে তোমার জেলায় যে মনীষীরা আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য 2 জনের নাম জানার থাকতে হবে এবং সেটা বলতে হবে। এবার অনেকে হয়তো জিজ্ঞেস করলেন যে তোমার জেলার 2 জন মনীষীর নাম বলুন, তো তুমি বলতে পারলে না, এটা তো সঠিক নয়। তাই নিজ নিজ জেলায় যে সমস্ত মনীষীরা জন্মগ্রহণ করেছেন তাদের নাম অবশ্যই জানতে হবে এবং তাদের কোন বিষয়ে পারদর্শী ছিলেন তারা, সে ব্যাপারটা জানতে হবে। তাদের জন্ম, প্রয়োজনে মৃত্যু, এই সালগুলো, এবং তাদের যদি কোনো গ্রন্থ থাকে সেই গ্রন্থ কি না, তার নাম, এমনকি কত সালে সেই গ্রন্থ প্রকাশ পেয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই জানা দরকার। বিশিষ্ট ব্যক্তিদের, বিশেষ করে যদি আমি নদীয়া ডিস্ট্রিক্টের কথা বলি, কীর্তিবাস ওঝা, অথবা বলা যেতে পারে যে তুমি দ্বিজেন্দ্রনাথ রায়, এদের নাম বলতে পারো। যদি বর্ধমানের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কবি কাজী নজরুল ইসলামের নাম বলতে পারি। তো মনীষী বা রাইটার যে কোনো কিছু হোক না কেন, তবে হ্যাঁ প্রত্যেকের ডিস্ট্রিক্ট পরিচয় সম্বন্ধে কিন্তু আমরা একটা ভিডিও করব এবং ম্যাটেরিয়ালস দেবো, সে ব্যাপারে তোমরা ফলো দ্য নেক্সট ভিডিও। স্যার তাহলে এই একটা প্রশ্ন, যে স্যার হবি কাকে বলে? হবি সম্বন্ধে একটা কোশ্চেন বলি। হবিটা পড়ার মতন সময় বা লেজার তোমাদের নেই। প্রথমে তোমাকে জিজ্ঞাসা যদি করে তোমার হবি কি, তা বলবো স্যার এক্স্যাক্টলি হবি তো আমার কিছু নেই তেমন, তবে সময় পেলে আমি কি করি, এটা কিন্তু তোমাকে রেডি রাখতে হবে।
এবার কোশ্চেন করতে পারে হবি কি, মনে রাখতে হবে হবির সংজ্ঞাটা আমি মন দিয়ে শুনবেন। হবি কিন্তু এটা ঠিক যে তুমি শিক্ষকতা করছো এটা তোমার হবি নয়। হবি হচ্ছে কি মানুষ তার অবসর সময় চিত্ত বিনোদনের জন্য যা করে সে মানসিক শান্তি পায়, আমি রাইট, যা করে সে মানসিক শান্তি পায় সেটাই তার হবি। কারো হবি হতে পারে এবং এই ক্ষেত্রে এই হবিগুলোর ক্ষেত্রে অনেক সময় যে পড়াশোনার সাথে কানেক্ট, এই যে একটু হবিগুলো বললে আরো ভালো হয়। যেমন স্যার আমি ছবি আঁকতে ভালোবাসি, যেমন স্যার আমি একটু গান গাইতে ভালোবাসি, আমিও যদিও প্রফেশনালি কোনো গান জানি না তবুও আমি রবীন্দ্রসঙ্গীত একটু গাইতে পারি, বা নজরুল গীতি ভালো লাগে আমার, আমি গাই, নিজের খালি মুখেই গাই, কোনো বাজনা ছাড়াই গাই, এই জাতীয় কোনো কথা। বা স্যার আমি আবৃত্তি করতে ভালোবাসি, আমি নিজে নিজে একটা আবৃত্তি করি, এই জাতীয় হবিগুলো প্রকাশ পাওয়া ভালো। ভেরি গুড। স্যার। আর যদি কেউ বলে আমি গান গাইতে পারি, তো একটা গান তো রবীন্দ্রসঙ্গীত হোনা পড়েগা। নেক্সট স্যার তাহলে আরেকটা প্রশ্ন, গণতন্ত্র কি স্যার? গণতন্ত্র অর্থাৎ দেশের শাসন ব্যবস্থার এই একটা প্রসেস বা পদ্ধতি, যে দেশের শাসন ব্যবস্থা জনগণের সম্মতিতে চালিত হয় তাকেই গণতন্ত্র বলে। এবার সম্মতি বিভিন্ন রকমের হয় গণতন্ত্র, যেরকম আমাদের দেশ, আমাদের ভারতবর্ষের স্বাধীন শাসন ব্যবস্থা হচ্ছে সাধারণতন্ত্র গণতন্ত্র, অর্থাৎ এখানে কোনো বংশানুক্রমিক কোনো পদ নেই। আবার যদি আমরা ইংল্যান্ডের কথা বলি তাহলে সেখানে কিন্তু রয়েছে রাজতন্ত্র গণতন্ত্র, সেখানে রাজাও আছেন, আবার গণতন্ত্রভাবে জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধির মাধ্যমে দেশের শাসন ব্যবস্থায় যে অংশগ্রহণ করার যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে দিয়ে যে শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় তাকেই গণতন্ত্র বলে। এবং সেই আব্রাহাম লিঙ্কনের সেই সংজ্ঞাটা, এবং আপনার সেই লিঙ্কনের সেই সংজ্ঞা যে জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের যে শাসন ব্যবস্থা তাকেই বলা হয় গণতন্ত্র, যেখানে জনগণ তারা নিজেদের প্রতিনিধির মাধ্যমে শাসন ব্যবস্থায় পরোক্ষভাবে অংশগ্রহণ করে। এই গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। সুতরাং এই কথাটা আর কিছু, তবে হ্যাঁ এখন ভেরিয়েশন তোমাদের কিন্তু কোশ্চেন হতে পারে স্যার, ভেরিয়েশন আমরা দেখছি, একে শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ, তারপরে নেপাল। যদিও এই ধরনের কোশ্চেন খুব রেয়ার হতে পারে, কিন্তু আমাকে রেডি থাকতে হবে যে গণতন্ত্র নিয়ে বিভিন্ন সমস্যা আছে। দেখো গণতন্ত্র যদি সঠিকভাবে রূপায়িত হয় তাহলে পৃথিবীর সবচাইতে ভালো শাসন ব্যবস্থা, তার নাম হচ্ছে গণতন্ত্র। নেক্সট স্যার, নির্বাচনের সহিত গণতন্ত্রের সম্পর্ক কি? হ্যাঁ, গণতন্ত্র মানে যেখানে জনগণ তার প্রতিনিধির মাধ্যমে শাসন কার্যে অংশগ্রহণ করে সেখানে তো নির্বাচন অবশ্যম্ভাবী। নির্বাচন যদি না হয় তাহলে জনগণ তার অধিকার প্রয়োগ করবে কি করে? যার ফলে গণতন্ত্র যে শাসন ব্যবস্থায় থাকবে অবশ্যই সেখানে ভোটাধিকার থাকতেই হবে। জনগণ তার পছন্দ মতন প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে শাসন কার্যে যে অংশগ্রহণ করে সেটাই গণতন্ত্র। তাহলে সেখানে নির্বাচনের পদ্ধতি না থাকলে বা নির্বাচনের ব্যবস্থা না থাকলে তাহলে সেটা গণতন্ত্র বিফলে যাবে বা সফলতা অর্জন করবে না। যার ফলে গণতন্ত্র ইজ ইকুয়াল টু নির্বাচন, এটা ইনক্লুডিং একসঙ্গে, তা নাহলে গণতন্ত্র সফলতা অর্জন করবে না। এই ব্যাপারে ভেরিয়েশন যে স্যার এসআইআর সম্বন্ধে কোশ্চেন থাকতে পারে মাস্টার। হ্যাঁ, এই যে বর্তমানে এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিউশন, তাই না? এ ব্যাপারে তোমাদের কোশ্চেন করতে পারে, যার বাংলা মানেটাও জিজ্ঞেস করতে পারে যে বিশেষ নিবিড় সংশোধনী। ভেরি গুড। বিশেষ নিবিড় সংশোধনী, স্পেশাল ইন্টেনসিভ রিভিউশন কেন হচ্ছে, এবং এর আগেও হয়েছে, 2002 সালেও এই স্যার হয়েছে। আসল কথা হচ্ছে বিভিন্ন দিক থেকে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলবে, কিন্তু আমরা জানবো আসল শিক্ষার কথাটা, যে স্যার কি জন্য হয়। স্যারটা হয় অনেক সময় দেখা যাচ্ছে একজনের ভোট দুই জায়গায় থাকে, ভোটার লিস্টে তার দুই জায়গায় থাকে, অনেক সময় মৃত লোকের ভোট অনেকে কাটে না, যার ফলে এটাকে সুসংগঠিত মানে খুব সুষ্ঠুভাবে করার জন্য এর একটা স্পেশাল নাম দেয়া হয়েছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিউশন। অর্থাৎ একটা ভোটারের নাম যেন এক জায়গায় থাকে, এবং ভোটার কারা হতে পারে? ভোটার হতে পারে ভারতীয় নাগরিকরাই ভোটার হতে পারে। এবার যারা ভারতীয় নাগরিক নয় তারা যদি কোনো কৌশলে ভোটার লিস্টের নাম তুলে ফেলেন তার সেটাও দেখা হবে, এবং সেটা তার ব্যাপারে নির্বাচন কমিশন যে গাইডলাইন দিয়েছেন যে আমাদের যে ভারতের নাগরিকত্ব থাকতে হবে, বা 2002 সালে বাবা মার নাম ভোটার লিস্টে দেখাতে হবে। যদি সে সেই সময় ভোটার থাকে তাহলে নিজের নামও দেখাতে হবে, আর যদি সে জুনিয়র থাকে, তার ভোটার লিস্টের নাম ওঠার বয়স না হয়, তাহলে 2002 সালে তার মা বাবার নাম কোনো জায়গার ভোটার লিস্টে উঠেছে। এপিক এর পুরো নামটা কি স্যার? এপিক এর পুরো নাম হচ্ছে ইলেকটোরাল ফটো আইডেন্টি কার্ড। ইলেকটোরাল ফটো আইডেন্টি কার্ড আমরা যেটাকে বলি সচিত্র ভোটার পরিচয় পত্র। এটা
যখন টি.এন. শেষান মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সেই সময় এই সচিত্র ভোটার পরিচয়পত্র তৈরি করা হয় বা ওনার নির্দেশে তৈরি হয় এবং সারা ভারতবর্ষে এটা তৈরি হয়েছিল, মানে এফেক্ট বা কার্যকরী হয়েছে 1993 সালে। স্যার নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয় এবং কবে কার্যকরী হয়? ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছে 1949 সালের 26শে নভেম্বর এবং কার্যকর হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি। ভারতীয় সংবিধানের জনক কে? ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। স্যার পঞ্চায়েত ব্যবস্থা কি? পঞ্চায়েত ব্যবস্থাটা হচ্ছে আমাদের দেশের শাসন ব্যবস্থার একটা আঞ্চলিক স্তর, এটাকে বলা হয় সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা। প্রথমে আমাদের সংবিধান যখন চালু হয় তখন এটা অর্থাৎ এই স্বায়ত্ত শাসন ব্যবস্থা ছিল নির্দেশমূলক নীতির তালিকায়, যা সরকার করতে বাধ্য ছিল না। পরবর্তীতে পি.ভি. নরসিংহ রায়ের আমলে 1992 সালে 73 এবং 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে একে সাংবিধানিক মর্যাদা দেয়া হয়েছে এবং আমাদের শাসন ব্যবস্থার একদম তৃণমূল স্তরের বিকেন্দ্রীকরণ ব্যবস্থা হচ্ছে এই পঞ্চায়েত বা পৌরসভা শাসন ব্যবস্থা। এটা ঠিক যে তোমাদের জিজ্ঞাসা করবে যে তুমি কোথা থেকে আসছো, তুমি পঞ্চায়েত থেকে না পৌরসভা থেকে, এবং হট করে কোশ্চেন হতে পারে তাহলে তোমার প্রধানের নাম কি। অবশ্যই তুমি হয়তো তোমাদের প্রধান নাম জানবে, এবং কিন্তু এটা ঠিক যে সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে প্রধান নাম বলার আগে আমি মাননীয় শ্যামল বিশ্বাস, মাননীয় চক্রবর্তী, অর্থাৎ যেভাবেই হোক না কেন তাকে অবশ্যই রেসপেক্টেবল কথাটি ইউজ করতে হবে। পৌরসভা হলে পরে পৌরসভা কতগুলি ওয়ার্ড আছে, পঞ্চায়েত হলে কতগুলি মেম্বার নির্বাচিত হয় এটা জানতে হবে। ইন্ডিভিজুয়ালস অর্থাৎ পঞ্চায়েত সম্বন্ধে দুটো তিনটে কোশ্চেন কিন্তু থাকতে পারে, বিকজ পঞ্চায়েত পৌরসভার মধ্যে পৌরসভার যদি পৌরপতির নামও থাকতে পারে। হ্যাঁ সেটা। স্যার তাবিজ কবজ কি মানুষের সমাধান করতে পারে? আগে দেখো এই ধরনের একটা কুসংস্কারপূর্ণ কোশ্চেন কিন্তু থাকতে পারে, বিশেষ করে যারা বিজ্ঞান স্টুডেন্ট, যে তুমি বিজ্ঞান পড়েছো সুতরাং তুমি কি মনে করো যে তাবিজ কবজ, আংটি ধারণ এগুলো কিছু মানুষের সমাধান করতে পারে? তুমি সাফ জবাব দেবে স্যার এই তাবিজ কবজ, আংটি ধারণ এগুলো কিন্তু মানুষের কোনো সমস্যা নিরাময় নয়, এটা ওয়ান টাইম সব কুসংস্কার। তো যদি তোমার হাতে আবার আংটি থাকে তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আংটি তুমি রেখে যাবে না আংটি পরে যাবে। যদি তুমি আংটি পরে যাও তাহলে তোমাকে অবশ্যই উত্তর দিতে হবে স্যার এটা সৌন্দর্য বর্ধনের জন্য, অনেকে সেটাও ফেস করতে পারে, কিন্তু অলংকার অলংকার। কিন্তু এই জায়গাটায় মাথায় রাখতে হবে যে আমি কিন্তু বিজ্ঞানকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো। নেক্সট স্যার শিক্ষায় সংবাদপত্রের ভূমিকাটা কি স্যার? ভেরি গুড, একটা জিনিস মনে রাখতে হবে যে সংবাদপত্র মাস মিডিয়া এটাকে বলে ফোর্থ স্টেট, চতুর্থ স্তম্ভ। সুতরাং সংবাদপত্রে কিন্তু সমস্ত রকম আন্দোলন থেকে শুরু করে সরকার বিরোধী ভাবনা চিন্তা, সংবাদ যে শুধু সরকার বিরোধী কথা কন্টিনিউয়াসলি বলছে এ নিয়ে কিন্তু আমাদের দোষারোপ করা উচিত না, কারণ সরকারের কাজই হচ্ছে। তবে হ্যাঁ যদি কন্টিনিউয়াসলি যেহেতু দুর্নামি করে যায় তাহলে সেটা ঠিক না, কিন্তু পজিটিভ সংগঠনমূলক গঠনমূলক কাজ কিন্তু সংবাদপত্র, বিশেষ করে মাস মিডিয়া, সংবাদপত্রের মধ্যে টিভি, মোবাইল, সংবাদপত্র, ভেরিয়াস টাইপস অফ মিডিয়া কিন্তু আমাদের কাজ করে। স্যার নেক্সট কোশ্চেন আছে টিভি দেখেন, কোন কোন চ্যানেল বেশি দেখেন এবং কেন? হ্যাঁ এই কোশ্চেনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু তুমি সময় কাটাচ্ছ কিভাবে কাটছো, তখন তোমাকে জিজ্ঞাসা তুমি টিভি দেখো, বলে হ্যাঁ স্যার টিভি দেখি। তবে কি এই বিভিন্ন সময় বিভিন্ন খবর দেখি, কুইজ কম্পিটিশন, ভেরিয়াস টাইপস অফ ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এগুলো টুকটাক দেখি। খেলা হলে খেলাও দেখি। হ্যাঁ খেলা দেখি। এবার দেখো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, তুমি যে কোশ্চেন যখন উত্তর দেবে খেলা দেখি, সঙ্গে সঙ্গে তোমাকে খেলা থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবে। বলে সংবাদ দেখি, সংবাদ থেকে জিজ্ঞাসা করবে। যদি বলে স্যার আমি বিভিন্ন কুইজ কম্পিটিশন, তো জিকে থেকে জিজ্ঞাসা করবে। আমি কিন্তু ইন্টারভিউ কিভাবে হবে সেটা আমি ওনাদের বলে দিতে পারি যে আপনি আমার নির্দেশে প্রশ্ন বলবেন, কিউকি আমি যখনই বলবো যেটা সেই সম্বন্ধেই কোশ্চেন জিজ্ঞাসা করবে। অর্থাৎ তুমি উত্তর যেটা দেবে সেই উত্তরের সপক্ষে আরো অনেক প্রশ্ন হবে, সে ব্যাপারে তোমাকে সতর্ক থাকতে হবে। বোঝা গেছে যে আমি এইটা করি স্যার, এই চ্যানেলটা দেখি, তাহলে ওই চ্যানেলের একজন সিনিয়র সাংবাদিকের নাম বলুন তো। একদম আমি এই পেপারটা পড়ি, তাহলে ওই পেপারের এডিটারের নাম, এডিটার জিতলাম, এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট আপনি আপনার বিষয় পড়ানো কিভাবে শুরু করবেন? দেখো যে কোনো স্টুডেন্টের ক্লাসে যাওয়ার পরেই স্যারের প্রথম কথা, আমি যদি প্রথম দিন যাই অবশ্যই আমার পরিচয় দেবো এবং স্টুডেন্টদের প্রত্যেকের পরিচয় নেওয়ার সঙ্গে তাহলে প্রথমে আমাকে বলতে হবে, যদি দেখা যায় গুড মর্নিং স্টুডেন্টস,
অথবা আমার প্রিয় ছাত্রছাত্রীদের শুরু করতে হবে। তারপরে অবশ্যই ক্লাস করার ক্ষেত্রে আমরা এই ইনস্ট্রাকশন একটা ভিডিও দেবো আগামীকাল। তোমরা ডেমনস্ট্রেশন যেটা করেছো বিএড বা ডিএলএড করতে গিয়ে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সেখানে আমরা কিভাবে পড়িয়েছি, সেইটাকে ফলো করে শুরু করতে হবে। অনেকে বলে কি স্যার ডিএড বিএড যেভাবে পড়িয়েছি সেইভাবে পড়াতে গেলে স্কুলে পড়ানোই যাবে না। না, সেখানে ওই ফরম্যাটটা ঠিক রাখতে হবে যে আমি তারিখটা লিখেছি, আমি বিষয়টা লিখেছি, বিষয়ের কোন টপিকটা পড়াচ্ছি তাও উল্লেখ করেছি, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি কি স্কুলে গিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করবো ইটস ফ্যাক্টর, বাট আমাকে কিন্তু সেখানে অ্যাকর্ডিং টু দ্য বিএড বা ডিএড আমাকে কিন্তু আমার মক ক্লাসটা কন্টিনিউ করতে হবে। নেক্সট স্যার 26শে জানুয়ারি কোন উদ্দেশ্যে পালন করা হয় স্যার? 26শে জানুয়ারি একবার বলেছি তোমাদের যে 26শে জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধান কার্যকর হয়েছে। হ্যাঁ। আসলে এই 26শে জানুয়ারিটা হচ্ছে আমাদের প্রাক্তন স্বাধীনতা দিবস। কিভাবে? 1929 সালের ডিসেম্বরে লাহোরে কংগ্রেসের যে অধিবেশন বসেছিল, সেই অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়েছিল এবং ওই 1929 সালের পরের বছর অর্থাৎ 1930 সালের 26শে জানুয়ারি থেকে প্রত্যেকবার ভারতীয়রা মানে আমরা ওই স্বাধীনতা দিবস পালন করতাম ইংরেজদের শাসনকে উপেক্ষা করে, যে আমরা স্বাধীন, তোমাদের শাসন আমরা মানি না। এবং প্রত্যেক বছর এইভাবে 26শে জানুয়ারি আমরা স্বাধীনতা দিবস পালন করতাম। তার জন্য ইংরেজদের অনেক লাঞ্ছনা আমাদের সহ্য করতে হয়েছে। এইবার যখন সত্যি সত্যি আমরা স্বাধীন হয়ে গেলাম 1947 সালের 15ই আগস্ট, তাহলে আমাদের যে প্রাক্তন স্বাধীনতা যে দিবসটা আমরা পালন করে আসছি সেই 26শে জানুয়ারি, তাকে স্মরণ রাখার জন্য দেখো 1949 সালের 26শে নভেম্বর আমাদের সংবিধান পুরো ক্লিয়ার হয়ে গেছে, মানে আমরা গ্রহণ করে ফেলেছি, আর কোনো লেখার কোনো জায়গা নেই। তাহলে তার পরের দিন থেকে সংবিধানটা চালু হওয়া উচিত ছিল বা করা যেত, বা তারপরের দিন থেকে সংবিধানটা চালু করা যেত, কিন্তু সেটা না করে আমরা আরো 2 মাস অপেক্ষা করেছি শুধু ওই দিনটাকে আমরা স্মরণ রাখবো বলে। এবং ওই দিনটাকে আমরা স্মরণ করি এখন কি বলে? প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস, রিপাবলিক ডে। এই সাধারণতন্ত্রের কথা মানে হচ্ছে যে আমাদের দেশে বংশানুক্রমিক কোনো পদ নেই, আমাদের জনগণের সদিচ্ছায় আমাদের পদ গ্রহণ করতে হয়, অর্থাৎ আমরা জনগণের সম্মতিতে শাসক হই, আমাদের বংশানুক্রমিক কোনো পদ নেই, আমাদের দেশে সবাই স্বাধীন, কোনো রাজা নেই। স্যার বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? আচ্ছা এখন দেখো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই যে দেখো তোমাদের বলি বিজ্ঞান কিন্তু এসেছে আশীর্বাদ হয়েছে, কিন্তু আমরা আমাদের মানুষ, আমরা আমাদের সমাজ বিজ্ঞানকে মাঝে মাঝে অভিশাপে পরিণত করছি। একটা উদাহরণ দেই, তোমাদের জিজ্ঞাসা করতে পারে কি বলতো দেখি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তো তুমি বলবে স্যার বিজ্ঞান অবশ্যই আশীর্বাদ, কিন্তু সেই আশীর্বাদকে বিষাক্ত করে তুলছে আমরা মনুষ্য সমাজ। উদাহরণ দাও, স্যার আলফ্রেড বেনার্ড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট, কিন্তু সেইটা তিনি রাস্তা তৈরি করার জন্য, পাথর ভাঙার জন্য তৈরি করেছিলেন, কিন্তু মানুষ সেইটা দিয়ে কিন্তু একজন আরেকজনের সভ্যতা ধ্বংস করেছিল। আমরা মোবাইল আবিষ্কার করেছি কি জন্য? যে মানুষ যাতে কথা বলতে পারে, মানুষ মানুষের সঙ্গে কানেক্ট করতে পারে, কিন্তু সেইটাই এখন দাঁড়াচ্ছে বাচ্চাদের সবচাইতে বড় বিপদের জিনিস। তো এটা ঠিক যে আজকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এটা মোবাইলের জন্য। সুতরাং মোবাইল আশীর্বাদ, কিন্তু এর অপব্যবহারটা হচ্ছে অভিশাপ। নেক্সট স্যার স্বাধীনতা কাকে বলে স্যার? দেখো স্বাধীনতা সম্বন্ধে একটা কথা বলি, এটা কোশ্চেন হতেই পারে। স্বাধীনতা হচ্ছে অপরের স্বাধীনতা খর্ব না করে নিজের স্বাধীনভাবে বাঁচাকেই স্বাধীনতা, ব্যাস খ্যাত খোলা। বাকি এনএইচআরসির এনএইচআরসির পুরো নাম? এনএইচআরসি NHRC ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। দেখো এনএইচআরসি সম্বন্ধে কিন্তু আমাদের কোশ্চেন থাকতেই পারে, এ নিয়ে তোমাদের কিন্তু ধারণা রাখতে হবে। ন্যাশনাল হিউম্যান রাইটস অনুযায়ী আমাদের ভারতের অবস্থান কত, সেটা আমাদের বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। নেক্সট, বাঙালির ঐতিহ্য কি স্যার? এইটা কিন্তু কোশ্চেন কিন্তু থাকবে। বাঙালির ঐতিহ্য, বাঙালির ঐতিহ্যের মধ্যে দেখবা দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, বাংলার স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ বাংলার ঐতিহ্য, বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার ঐতিহ্য, বাংলার বিদ্যাসাগর বাংলার ঐতিহ্য, বাঙালির বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাঙালি বিজ্ঞানীদের অবদান বাংলার ঐতিহ্য। এখানে তোমাদের একটা বলে রাখি, যেহেতু এই চাকরিগুলো পশ্চিমবঙ্গ সরকারের চাকরি, সেই চাকরিগুলোর জন্য তোমরা এই বেশি প্রস্তুতি নিচ্ছ, যার ফলে এখানে পশ্চিমবঙ্গের আঞ্চলিক অনেক প্রশ্ন হবে। যেরকম আমরা জানি যে ভারতের জাতীয় পশুর নাম কি, অবশ্যই জানি,
যে বাঘ ভারতের জাতীয় পশু, কিন্তু উল্টে কিন্তু তোমাদের এখানে জিজ্ঞেস করা হবে যে বাংলার জাতীয় পশুর নাম কি। যেহেতু পশ্চিমবঙ্গ তার আঞ্চলিক একটা সাংস্কৃতিক ঐতিহ্য, তার একটা পরম্পরা রয়েছে, তাই পশ্চিমবঙ্গ ভিত্তিক এই সব প্রশ্নগুলি কিন্তু হবে। আমরা জানি ভারতের জাতীয় পাখি ময়ূর, কিন্তু উল্টো করে এখানে ধরা হবে যে বাংলার জাতীয় পাখি কি, তখন কিন্তু আমাদের বলতে হবে মাছরাঙা, মাছরাঙা। তাই না? হ্যাঁ। যেরকম বাংলার জাতীয় বৃক্ষ কি, ছাতি। ছাতি ছাতি বাংলার জাতীয় বৃক্ষ হচ্ছে ছাতি। এইবার সম্প্রতি বাংলার জাতীয় সঙ্গীত অবশ্যই কিন্তু ধরতে পারে যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। যার ফলে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক এই প্রশ্নগুলিও কিন্তু একটু স্মরণে রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গলের উপর আমরা একটা অলরেডি পিডিএফ ফাইল দিয়ে দেবো তোমাদের, ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে ডিটেল যাক। ওয়েস্ট বেঙ্গলের আমি কয়েকটা বিষয় বলি, যেমন আমাদের জাতীয় নদী ভাগীরথী, আমাদের জাতীয় পাখি মাছরাঙা, আমাদের জাতীয় পশু মেছো বিড়াল বা ফিশিং ক্যাট, আমাদের জাতীয় ফুল শিউলি, আমাদের জাতীয় গাছ ছাতিম, আমাদের জাতীয় গান হলো বাংলার মাটি, বাংলার বায়ু, বাংলার বাংলার বায়ু, বাংলার জল, বাংলার পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। এই অর্থাৎ বাংলা অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে কিন্তু ডিটেলস তথ্য তোমাকে রাখতে হবে। মানে নেক্সট বেঙ্গল ভিত্তিক পরবর্তীকাল যেটা সেটা হচ্ছে কি, তুমি যদি ইন্টারভিউ দিতে যাবে, এটা মন দিয়ে শোনো, যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাবে তোমাকে জিজ্ঞাসা করবে, সাপোজ তোমার ইন্টারভিউ হলো 14ই নভেম্বর, ওকে? তো 14ই নভেম্বর বিখ্যাত কেন? অবশ্যই মাথায় রাখতে হবে 14ই নভেম্বর, নবীনের 14 ছেলে, নবীন মানে নভেম্বর, 14 মানে 14 তারিখ, ছেলে মানে বাচ্চা, অর্থাৎ 14ই নভেম্বর হচ্ছে আমাদের কি, আমাদের শিশু দিবস। তারপরে মাথায় রাখতে হবে যেটা সেটা হচ্ছে এই যে ওই দিন তাহলে বাংলা কত তারিখ, তোমাকে বাংলা তারিখ মাথায় রাখতে হবে। এবং এই যে ইন্টারভিউ, সেইখানে তোমাকে আগের দিনের সংবাদগুলো কিন্তু ইন্টারেস্ট রাখতে হবে। সাপোজ তোমাকে বলে কালকের পেপার দেখেছো, অবশ্যই আগের দিনের সংবাদটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তুমি যদি বিদ্যালয়ে চাকরি করছো, ইন সার্ভিস, তাহলে বেরিয়েছেন বিদ্যালয়ে কোন অনুষ্ঠান পালন করেছো? বলে স্যার আমাদের বিদ্যালয়ে আপনার স্যার আমরা গান্ধী জয়ন্তী পালন করেছি। কত তারিখে? সঙ্গে সঙ্গে বলবে তুমি, তো স্যার 2রা অক্টোবর। তো কততম করেছো? তো তোমাকে তো মাথায় রাখতে হবে কততম। আমি তোমাদের জন্য কোশ্চেনটা ছেড়ে দিলাম যে কিভাবে করতে হবে। যেবার গান্ধীজির কততম জন্মদিন আমরা পালন করলাম। নভেম্বরের বিভিন্ন ডেটগুলো সম্বন্ধে তোমাদের কিন্তু জ্ঞান রাখতে হবে। আর যারা চাকরি করছো তাদের কিন্তু অবশ্যই স্কুলের বিভিন্ন ঘটনা, তুমি যে স্কুলে চাকরি করছো সেই স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তুমি যে স্কুলে চাকরি করছো সেই স্কুলে বর্তমান হেডমাস্টার মশাই কে আছে, প্রতিষ্ঠাতা হেড স্যার কে ছিলেন, সেই স্কুলের প্রতিষ্ঠাতা হেডমাস্টার মশাই কে আছেন, সেই স্কুলে চাকরি করতে গিয়ে তোমার কি সমস্যা হয়েছে, সেই স্কুলে তুমি আবার কি ফিরে যেতে চাইছো? যদি মনে করো যে না না স্যার আমি আর ওই স্কুলে যেতে চাইছি না, তাহলে বুঝতে হবে এটা ব্যাড ক্রেডিট। না স্যার আমি যদি আমার সৌভাগ্য হয় আমি আবার ওই স্কুলেই ফিরে যেতে চাই, আমি আমার ছাত্রছাত্রীদের ভুলতে পারছি না, তাদের যে হ্যাঁ। মায়া, তাদের সাথে যে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, সত্যি স্যার সেটা আমাকে পীড়া দেয়, আমার যে অনুপ্রেরণা যোগায় সেটা। আমি যদি ওই স্কুলে যেতে পারি নিজেকে ভাগ্যবান বলে মনে করব। দেখো কোশ্চেন ভেরিয়াস টাইপস অফ কোশ্চেন হতে পারে, তোমাকে এমন হতে পারে যে কোশ্চেন তোমাকে শুধু তোমার স্কুল নিয়ে কোশ্চেন কমপ্লিট, তোমার যে স্কুলে আছো সেই স্কুলে কেমন কি আছো, কি কি বাচ্চাদের কি কি পড়িয়েছো তার দু একটা কথা বলো। আচ্ছা ভেরি রিসেন্ট তুমি তো কালকেও স্কুলে গেছিলে, তাহলে তোমার স্কুলে গিয়ে তুমি বাচ্চাদের কি কি পড়ালে সেইগুলো তোমার কোশ্চেন হতে পারে। কত সালে প্রতিষ্ঠা হয়েছে, স্কুল কত সালে প্রতিষ্ঠা হয়েছে, এগুলো তো স্মরণে রাখতে হবে। সেই স্কুল কত সালে প্রতিষ্ঠিত হলো, এই বছর তোমরা কি 26শে জানুয়ারি পালন করেছো কিনা, এই বছর তোমাদের 15ই আগস্ট পালন হয়েছে কিনা, এই 15ই আগস্টে তুমি কোনো বক্তব্য রেখেছো কিনা, এই কততম 15ই আগস্ট পালিত হলো, কততম 26শে জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবস পালিত হলো, এগুলো কিন্তু কোশ্চেনের মধ্যে থাকবে। সুতরাং এইগুলো যদি তোমরা না করো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবং পাশাপাশি রাখতে হবে যে আমাদের বিচার ব্যবস্থা সম্বন্ধে দু একটা কোশ্চেন থাকতে পারে, যে ভেরিয়েশন তোমাদের কাছে মনে হয়েছে যে যারা পুরনো টিচার তাদের নতুন করে টেট দিতে হবে, তাহলে এটা তুমি সমর্থন করো কিনা। তোমার আর কি হতে পারে যে ভেরিয়েশন যে ঘটনাগুলি ঘটেছে সে সম্বন্ধে তোমার কিছু কোশ্চেন থাকতে পারে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু ইন ডিটেলস তোমরা মাথায় রাখবে। নেক্সট আর কি মনে রাখতে হবে মাস্টারমশাই?